নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব পরেশ দত্তের ছোট গল্প অভিসারিকা। গল্পটি শুরু করার আগে বলি, যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে জানিও, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি পরেশ দত্তের লেখা ছোট গল্প অভিসারিকা। পানশিলিতে এসে অঞ্জন শুনল পিসিমা বাড়িতে নেই। 3 দিন আগে খড়গপুরে গেছেন, 2-1 দিনের মধ্যেই ফিরবেন। বাড়ির কাজের লোক গণেশের মা অঞ্জনের যত্নআত্তির ত্রুটি রাখল না। সুবর্ণরেখার তীরে পানশিলি ছোট্ট মফস্বল শহর। এককালে এই অঞ্চলের এক প্রবল প্রতাপ জমিদার ছিলেন বরদাকান্ত হাজরা, অঞ্জনের পিসিমশাই। তিনি গত হবার পর অঞ্জনের পিসিমশাইয়ের ছেলেরা ভালো চাকরি নিয়ে এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। কালে ভদ্রে পানশিলিতে আসে। পিসিমা স্বর্ণময়ী স্বামীর ভিটে ছাড়েননি। জমি জিরেত একাই তদারকি করেন, লোক লস্কর দিয়ে জমিতে চাষবাস করান। দুপুরে খেয়ে উঠে লম্বা ঘুম দিল অঞ্জন। তারপর বিকেলে সুবর্ণরেখার দিকে বেড়াতে বেরোলো। নদীর ধারে আকাশ ছোঁয়া শাল, পিয়াশাল, সেগুন, আসান, অর্জুন গাছের মেলা, গাছের গায়ে কুর্চিলতার ঝোপঝাড়। নদীর ধারে একটা শিলাখণ্ডের উপর বসে অঞ্জন দেখল নদীর জলে সোনার সন্ধানে নেমেছে অনেক আদিবাসী মেয়ে পুরুষ। চৌকো কাঠের ফালায় বালি তুলে জলে ধুয়ে সোনার রেণু বার করার চেষ্টা করছে। সোনা সত্যি ওরা পায় কিনা জানে না অঞ্জন, তবে 3 বছর আগে পানশিলিতে এসে কয়েকটা সোনালি দিনের সন্ধান পেয়েছিল। বছর 3 আগে পানশিলিতে এসেছিল অঞ্জন। সকাল তখন 9টা। ওকে দেখে স্বর্ণময়ী খুশিতে অবাক। পিসিমা ডেকে অঞ্জন প্রণাম করতেই স্বর্ণ ওকে বুকে জড়িয়ে ধরেন। তারপর কপালে চুমু খেয়ে আশীর্বাদ করেছিলেন, বেঁচে থাক বাবা। তারপর চোখের জলে হেসে বলেছিলেন, এতকাল পরে পিসিমাকে মনে পড়ল বুঝি। অঞ্জন কি একটা জবাব দিতে যাচ্ছিল, তার আগেই শুনল, কাকিমা আপনার জন্য আমের আচার এনেছি। অঞ্জন দেখল একটা 17-18 বছরের মেয়ে প্লেটে আচার নিয়ে দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছে। মাথায় মাঝামাঝি মাজা রং, নিটল মুখে চঞ্চল কালো দুটি চোখ, ভরার শরীর, পিঠে একরাশ কালো চুল। কিছুক্ষণ আগেই বোধহয় স্নান করেছে। পরনে সাদার ওপর সবুজ ডুরে শাড়ি। কে রে, অলকা? দরজার দিকে তাকিয়ে স্বর্ণময়ী হাসলেন। আয় আয়, ভেতরে আয়। চিনিস না বুঝি? আমার ভাইপো অঞ্জন, কলকাতা থেকে এসেছে। আমি এখন যাই কাকিমা। আচারের প্লেট নামিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো অলকা। হ্যাঁ যাবি যাবি। অলকার হাত ধরে টানলেন স্বর্ণময়ী। কাছে বসিয়ে বললেন, চা খা। অলকাকে কাছে টেনে অঞ্জনের দিকে তাকিয়ে স্বর্ণময়ী বললেন, জানিস অঞ্জন, আমার মেয়ে ছিল না, খুব দুঃখ ছিল মনে। অলকা আমার সেই অভাব মিটিয়েছে। এই সময় অঞ্জনের চোখে চোখ পড়তে অলকা লজ্জায় মাথা নোয়ালো। অলকার দিকে আর চোখে তাকিয়ে অঞ্জন বলল, তোমার আদরের মেয়েকে নিয়ে তুমি বসো পিসিমা, আমি ওপরে চললুম। অঞ্জনের দিকে শানিত দৃষ্টিতে তাকালো অলকা। স্বর্ণময়ী বললেন, স্নান টান করে নে, চা নিয়ে যাচ্ছি। চায়ের কাপ টেনে নিয়ে অলকা মুখ ভারী করে বলল, তোমার ভাইপোটা বিচ্ছিরি। কেন রে, কি করেছে অঞ্জন? হেসে জিজ্ঞেস করলেন স্বর্ণময়ী। দেখলে না কিরকম খোঁচা দিয়ে কথা বলেন, যেন পিসিমাকে আমি কেড়ে নিচ্ছি। স্বর্ণময়ী হাসলেন, তুই আমার যেমন আদরের, অঞ্জনও তেমনি। আসি কাকিমা। অলকা উঠে দাঁড়ালো, রাঁধতে হবে। স্বর্ণময়ী মুখ ভারী করে বললেন, পালাতে পারলে যেন বাঁচিস। এসো পিসিমা। কাজের লোকের সঙ্গে চা খাবার নিয়ে অঞ্জনের ঘরে ঢুকলেন স্বর্ণময়ী। অঞ্জনের সামনের টেবিলে চা খাবার নামিয়ে স্বর্ণময়ী বললেন, হ্যাঁ রে অঞ্জু, এতদিন পরে এলি, কিছুদিন থাকবি তো? না পিসিমা,
2-3 দিনের বেশি থাকতে পারবো না। চায়ের প্লেট টেনে নিয়ে অঞ্জন বলল, বেশি দিন ছুটি পাইনি। তা হোক, কিছুদিন থেকে যা। স্বর্ণময়ী মিনতি করলেন, একা থাকি, তোরা এলে বড় ভালো লাগে। একা কই? অঞ্জন হেসে বললেন, তোমার সঙ্গীর অভাব কি? অলকার কথা বলছিস? স্বর্ণময়ী হেসে বললেন, এখানকার স্কুলের মাস্টারমশাইয়ের মেয়ে, পাশের বাড়িতে থাকে। মাস্টারমশাই তোর পিসেমশাইয়ের প্রাণের বন্ধু ছিলেন। মা মরা মেয়ে, যখন তখন কাকিমা বলে আমার কাছে ছুটে আসে। অঞ্জন হেসে বলল, তোমারও নিশ্চয়ই অলকাকে ছাড়া চলে না। তা যা বলেছিস, অলকা আমার মেয়ের চাইতেও বেশি। পড়াশোনা কিছু করেছে? স্কুল ফাইনালের পর আর পড়াশোনা হলো না অলকার। চা খাবার শেষ করে উঠে দাঁড়ালো অঞ্জন। তোমার সইয়ের বউয়ের বকুল ফুলের গল্প শুনে আর কি করব পিসিমা, যাই একটু নদীর ধারে ঘুরে আসি। বাসে আসতে আসতে খুব ভালো লাগছিল জায়গাটা। খালি প্লেট কাপ তুলে নিয়ে স্বর্ণময়ী বললেন, যা ঘুরে আয়, সাবধানে দেখে শুনে যাস বাবা। ফাল্গুন চৈত্র মাসে ভালুকেরা মহুয়া খেতে বেরোয়, সামনাসামনি পড়লে আঁচড়ে কামড়ে দিতে পারে। সুবর্ণরেখার দুকুলে পলাশ শিমুল ফুলে রাঙা, কুর্চি মহুয়া শালমঞ্জরির সুবাসে মদির। দুপুর পর্যন্ত সুবর্ণরেখার জলে সোনা তোলা দেখে বেলা 12টার পর উঠল অঞ্জন। ফেরার পথে পিসিমার বাড়ির কাছাকাছি এসে একটা আম গাছের ডালে গাছ কোমর করে শাড়ি পরা একটা ডাগর মেয়েকে আম পাড়তে দেখল। কাছাকাছি এসে দেখল আর কেউ নয়, অলকা। ততক্ষণে অঞ্জনকেও দেখতে পেয়েছে অলকা। গাছের ডালে দাঁড়িয়ে অলকা দারুণ অপ্রস্তুত। আম পাড়া বন্ধ হয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। এই অলকা, কি করছো? গাছের নিচে দাঁড়িয়ে মুখ তুলে জিজ্ঞেস করলো অঞ্জন। কিছু না। অন্যদিকে তাকিয়ে সলজ্জ হাসলো অলকা। অলকার কোমরে আঁচল ভর্তি আমের দিকে তাকিয়ে অঞ্জন জিজ্ঞেস করলো, ওগুলো কি? কাঁচা মিঠে আম। একগাল হেসে অলকা জিজ্ঞেস করলো, দারুণ খেতে, খাবেন? এই ভর দুপুরে গাছে উঠেছ? কেন, উঠলে কি হয়? জানো না? অঞ্জন গভীর হয়ে বলল, ভূতে ধরে। গাছ থেকে আরো 3-4টে আম ছিলল অলকা। তারপর ধীরে সুস্থে গাছ থেকে নেমে অঞ্জনের সামনে দাঁড়িয়ে বলল, ভূতের ভয় দেখাচ্ছেন বুঝি? কোমরে ভালো করে আঁচল জড়িয়ে বলল, জানেন, ভূতই আমাকে ভয় পায়। জানতুম না, হাসলো অঞ্জন। হ্যাঁ মশাই, মুক্তোর মতো দাঁত বার করে হেসে উঠল অলকা। তাই বুঝি? আসুন না আমাদের বাড়ি, কি খাওয়াবে? হাসলো অঞ্জন। কাঁচা আম? কেন, আমি কি রান্না করতে জানি না? ঠোঁট ফোলালো অলকা। তোমার নিজের ভাতটা আমাকে বেড়ে দেবে তো? ঠোঁট টিপে হাসলো অঞ্জন। তারপর কি খাবে? কাঁচা আম? সে আপনাকে বুঝতে হবে না। তার চাইতে 2টো কাঁচা আম দাও। সত্যি খাবেন? অলকা একগাল হেসে কোচর থেকে 4টে কাঁচা আম বেছে অঞ্জনের হাতে তুলে দিল। অঞ্জনকে খেতে বসিয়ে স্বর্ণময়ী বললেন, সুবর্ণরেখা কেমন দেখলি বল? খুব ভালো লাগলো পিসিমা। নদী, বন, পাহাড়, সত্যি অপূর্ব। পাহাড়ের গুহায় রক্ষেকালী দেখেছিস? কই না তো। কোন দিকে? অবাক হয়ে জিজ্ঞেস করলো অঞ্জন। সে তুই একা যেতে পারবি না, জঙ্গলের ভেতর সুড়িপথ ধরে মাইলখানেক যেতে হয়। খুব জাগ্রত কালী, যে যা চায় মন দিয়ে ডাকলেই পায়। রক্ষে করো পিসিমা। অঞ্জন হেসে বলল, জঙ্গলের ভেতর রক্ষাকালীর কাছে আমার কিছু চাইবার নেই। স্বর্ণময়ী বললেন, ঠাকুরের কাছে কিছু না চাস না চাইবি, ঠাকুর তো দেখে আয়। দোতলার দক্ষিণ খোলা বারান্দার পাশে অঞ্জনের থাকার ঘর। ঘরের পেছনে আম জাম কাঁঠালের বাগান, বাঁশ বাগান দিয়ে ঘেরা দিঘি, শান্ত স্নিগ্ধ সবুজ। খাবার পর দুপুরে তোফা ঘুম দিল অঞ্জন। বিকেলে চায়ের কাপ ডিশ হাতে নিয়ে এলেন স্বর্ণময়ী। পেছনে লুচি আলু ভাজা সন্দেশের থালা হাতে অলকা। এই অঞ্জু, ওঠ রে। স্বর্ণময়ী ডাকলেন, চা খা। চায়ের কাপ লুচির থালা টেবিলে নামিয়ে দিয়ে স্বর্ণময়ী বললেন, বা বেশ বড় কাঁচা আম, কোথায় পেলি রে অঞ্জন? দুপুরে একটা শাঁকচুন্নি গাছ থেকে পেড়ে দিল পিসিমা। বিছানায় উঠে বসে আড়মোড়া ভেঙে অঞ্জন বলল,
ভূত প্রেত নিয়ে অমন ঠাট্টা তামাশা করিস না বাবা। স্বর্ণময়ী ভয়ে ভয়ে বললেন, দিনে দুপুরে আর রাত দুপুরে ওরা চড়তে বেরোয়। ভয় নেই পিসিমা। অঞ্জন হাসল, জ্যান্ত শাকচুন্নি? ও তাই বল, হো হো করে হেসে উঠলেন স্বর্ণময়ী। অলকার দিকে চেয়ে বললেন, বুঝেছি, কোন শাকচুন্নি? হ্যাঁ রে অলকা, তা তোর অঞ্জুদাকে খাওয়াবার আর জিনিস পেলি না? কাঁচা আম? আমি কি জানি। অলকার মুখ কে যেন সিঁদুর ছড়িয়ে দিয়েছে। মাথা নিচু করে বলল, অঞ্জুদা খেতে চাইলেন যে? অঞ্জন বলল, হ্যাঁ, সত্যি খুব খিদে পেয়েছিল পিসিমা। অলকার দিকে তাকিয়ে স্বর্ণময়ী বললেন, কালীপাহাড়ে কাল তোর অঞ্জুদাকে রক্ষেকালী দেখিয়ে আনতে পারবি? কেন পারবো না? অলকা তাচ্ছিল্যের সঙ্গে বলল, কতবার গেছি। তবে দেখিস মা, খুব সাবধানে যাবি। স্বর্ণময়ী ভয়ে ভয়ে বললেন, জঙ্গলে এই সময় খুব ভালুক বেরোয় মহুয়া খেতে। ভালুক দেখে উনি যদি ভয় পান? ফিক করে হাসলো অলকা। দেখে শুনে নিয়ে যাবি, তা নইলে তোর সঙ্গে পাঠাচ্ছি কেন? ঘরের বাইরে যাবার আগে স্বর্ণময়ীর দিকে তাকিয়ে অলকা বলল, জানো কাকিমা, বাবা অঞ্জনদার সঙ্গে আলাপ করতে চেয়েছেন। স্বর্ণময়ী হেসে বললেন, অঞ্জন তোদের বাড়ি যাবে বই কি? ও পিসিমা। সন্ধ্যার পরে বাড়ি ফিরে অঞ্জন বলল, তোমার অলকার বাবার সঙ্গে দেখা করে এলুম। মণিমায় ঠাকুরপোর কাছে গেছিলি? স্বর্ণময়ী রান্নাঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, কেমন লাগলো বল? অঞ্জন জিজ্ঞেস করলেন, উনি কি স্কুল থেকে রিটায়ার করেছেন? হ্যাঁ, বছর 2 আগে হেডমাস্টারের চাকরি থেকে রিটায়ার করেছেন। দেখলুম বাড়িতে অনেক ছাত্রছাত্রী পড়তে এসেছে। এখনও বেশ ভালো রোজগার করেন নিশ্চয়ই? না, তেমন কিছু নয়। অলকার বাবা কারোর কাছে টাকা পয়সা নিতে চান না। ছাত্ররা যার যেমন খুশি দিয়ে যায়। কি করে চলে ওনার? অঞ্জন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, পেনশন পান? না, পেনশন এখনও ঠিক হয়নি। লেখালেখি করছেন। কিছু টাকা হাতে ছিল, তাতেই কোনো রকমে চলে। অঞ্জন গম্ভীর হয়ে বলল, ব্যাপার কি জানো পিসিমা? একালে নিজের কথা যে ভাবে না, তার কথা কেউ ভাবে না। তা ঠিক বলেছিস বাবা। স্বর্ণময়ী চিন্তিত মুখে বললেন, জানি না ঠাকুরপো কি করে যে অলকার বিয়ে দেবেন। টাকা পয়সা কিছু রাখেননি? বলতে পারবো না, তবে শুনেছি অলকার মা কিছু গয়না রেখে গেছেন। অঞ্জন হেসে বলল, তোমারও তো আবার কন্যা দেয়। তা ঠিক, অলকাকে আমি সত্যিই নিজের মেয়ের মতোই মনে করি। স্বর্ণময়ী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, অলকার বাবা কি খাওয়ালো তোকে? অনেক। অঞ্জন পেটে হাত বুলিয়ে বলল, রাত্রে আর কিছু খেতে পারবো না। আমাকে কাছে বসিয়ে ভদ্রলোক বার্নার্ড শর ওপর এমন একটা বিরাট লেকচার শুরু করলেন, শুনেই আমার পেট 10 মাস হয়ে গেছে। পেটটা হয়তো ফেটেই যেত, অলকাই আমাকে বাঁচালো। অলকা? হ্যাঁ, অলকা ওর বাবার কাছ থেকে আমাকে উদ্ধার করে রান্নাঘরে নিয়ে গিয়ে চা, লুচি, আলু ভাজা খাওয়ালো। ফেরার সময় অলকা ওর বাবাকে রক্ষেকালী মন্দিরে যাওয়ার কথা জানালো। উনি বললেন, সাবধানে নিয়ে যেও মা, নতুন মানুষ, পথঘাট কিছু চেনে না। গতকাল অঞ্জন যে পথ ধরে সুবর্ণরেখার ধারে এসেছিল, অলকা তাকে ভিন্ন পথে নিয়ে চলল। জঙ্গলের ভেতর দিয়ে সুড়িপথ। সারা পথ কথা বলতে বলতে চলল অলকা। অঞ্জনের মনে হলো অলকা বোধহয় এক মুহূর্তেও চুপ করে থাকতে পারে না। দুটো কথা বলে আর কুলকুল করে হাসে। শালমঞ্জুরি আর কুচ্চি ফুলের সুবাসে মদির বনের বাতাস। টিয়া পাখির রাঙা ঠোঁটের মতো অজস্র ঝরা পলাশ পড়ে রয়েছে। মহুয়া গাছের নিচে বিছিয়ে রয়েছে সাদা সাদা ফল। বনস্পতির নিচে ছায়াস্নিগ্ধ রহস্যময় অরণ্য। কোনো দিকেই মানুষজনের সাড়া নেই। আদিম অরণ্যে ওরাই যেন একমাত্র মানব মানবী, আর সব কিছু তারা ভুলে গেছে। এখানে আর কেউ নেই, কিছু নেই। রাঙা পলাশ আর সাদা মহুয়া কুড়িয়ে আঁচলে রাখতে রাখতে অলকা বলছে, অনেক দিন জঙ্গলে আসিনি, খুব ভালো লাগছে। জঙ্গলের ভেতর বুনো জন্তুর পায়ে চলা পথ ধরে এগিয়ে চলল ওরা দুজন। শীতের শেষে পাতা ঝরা অরণ্যে গাছের ডালে ডালে নতুন সোনালি সবুজ পাতার মঞ্জুরি। অরণ্যের মাথায় সূর্য সবুজ ছায়া ফেলেছে বনতলে। স্তব্ধ অরণ্য, মাঝে মাঝে দমকা বাতাসে সমস্ত বন হঠাৎ হঠাৎ জেগে উঠছে।
বনমর্মরে মুখর হয়ে উঠছে অরণ্য। সমস্ত অরণ্য যেন নবীনা যুবতীদের মতো একজন অন্যজনের ঘাড়ে ঢলে পড়ে খিলখিল করে হেসে উঠছে। তারপর আবার সব চুপচাপ। মাঝে মাঝে শুধু কানে আসছে পাখির ডাক, কোকিলের কুহু কুহু। অঞ্জনের বাঁ হাতটা ডান হাতে দোলাতে দোলাতে এগিয়ে চলেছে অলকা। অনর্গল কথা বলে চলেছে ওর বাড়ির বেড়ালের গল্প, টিয়া পাখির গল্প। অঞ্জন শুধু থেকে থেকে হু হা করে যাচ্ছে। কোকিলের ডাক শুনে কোকিলের গলা নকল করে ডাকছে অলকা, কু কু। কখনো নকল করছে, চোখ গেল পাখির ডাক। অঞ্জন বলল, চারিদিকে কি শুনশান দেখেছো অলকা? কি শান্ত। অলকা হাসলো। ভালো লাগছে আপনার? অলকার হাতে চাপ দিয়ে অঞ্জনও হাসল। দারুণ। অলকার নরম মিষ্টি হাত থেকে একটা অচেনা অজানা ভালো লাগার তরঙ্গ অঞ্জনের বুকে, অঞ্জনের সারা দেহে শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। তাকে আবিষ্ট করে তুলেছে, অবশ করে তুলছে। দেখুন দেখুন অঞ্জনদা, গাছের নিচে কত মহুয়া পড়ে রয়েছে। অঞ্জনের হাত ছেড়ে দিয়ে মহুয়া গাছের দিকে ছুটল অলকা। জঙ্গলে ঝোপ জঙ্গলের জন্য হাঁটুর কাছে শাড়ি তুলে গাছ কোমর বেঁধে নিয়েছিল অলকা। কোথাকে যাচ্ছে তোমরা গো? অলকা অঞ্জন পেছন ফিরে তাকালো। একজোড়া সাঁওতাল যুবক যুবতী ওদের পিছনে আসছে। দুজনেরই হাতে কুড়ুল, জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে। মন্দিরে, অলকা হেসে বলল, রক্ষাকালী মন্দিরে। পুরুষ ও রমণী পরস্পরের কোমর জড়িয়ে রয়েছে। পুরুষটির পরনে খাটো ধুতি, মেয়েটির পরনে খাটো লাল পাড় বাসন্তী রঙের শাড়ি, হাঁটুর ওপরে পরা, বেনিমূলে কুর্চি ফুলের গুচ্ছ। ওদের দুজনের দিকে তাকিয়ে মুক্তোর মতো ঝকঝকে সাদা দাঁত বার করে খিলখিল করে হেসে মেয়েটি বলল, মনের মানুষকে সঙ্গে নিয়ে যাচ্ছ? কালী মায়ের কাছে মনের মতো বর মেগে লিও গো দিদি। পুরুষটি বলল, সাবধানে যাও গো তোমরা, ভালুক বেরোতে পারে। হাসতে হাসতে ওরা দুজনে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। অঞ্জন বলল, ভারী সুন্দর না? কে? মেয়েটি। কয়লার মতো কালো। সুন্দরের কি দেখলেন? কি দেখেছি বলবো? অঞ্জন হেসে উঠল। দেখেছি তার কালো হরিণ চোখ। অমন একজোড়া হরিণ চোখ একবার দেখলে আর ভোলা যায় না। খিলখিল করে হেসে উঠে অলকা বলল, জঙ্গলে এসে যে আপনি কবি হয়ে গেলেন। অলকার সশব্দে হাসিতে গাছের ডাল থেকে এক ঝাঁক পাখি ভয় পেয়ে উড়ে গেল। সামনেই একটা ছোট পাহাড়ি নালা, নীলচে স্বচ্ছ জল নানা রঙের নুড়ির উপর দিয়ে তীর তীর করে বয়ে যাচ্ছে। মন্দিরে যেতে গেলে নালা পার হতে হবে। অলকা দুহাতে শাড়ি তুলে নালার মাঝামাঝি দাঁড়িয়ে ডাকল, এই অঞ্জনদা, চলে আসুন। অঞ্জন বলল, কি করে যাব? প্যান্ট ভিজে যাবে যে। প্যান্ট গুটিয়ে ফেলুন। পারবো না, অনেক জল। ভয় নেই, ডুবে যাবেন না। নালার জলে নেমে অঞ্জন বলল, তুমি যাও, আমি যাব না। ওফ, আপনাকে নিয়ে আর পারা যায় না। অলকা ওদিক থেকে ফিরে এলো। আমার হাত ধরুন। বড় বড় পাথরের চায়ের উপর পা রেখে অঞ্জনের হাত ধরে অলকা নালার উপারে গিয়ে দাঁড়ালো। বাইরে না বেরিয়ে অলকা মুখ টিপে হেসে বলল, আপনার উচিত ছিল বাড়িতে পিসিমার কোলে শুয়ে থাকা। তবে রে, অলকার দিকে ছুটে গেল অঞ্জন। বাহাতে স্যান্ডেল নিয়ে ছুটল অলকা। কিছুটা দূরেই অলকাকে ধরে ফেলল। অলকার হালকা নরম শরীর বুকে জড়িয়ে বলল, আর বলবে? অঞ্জনের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে অলকা মাথা নাড়ল। তারপর দূরে গিয়ে খিলখিল করে হেসে উঠল, বলবো বলবো, আবার বলবো। সামনেই গাছপালার আড়ালে মাথা তুলেছে একটা সবুজ পাহাড়। পাহাড় থেকে ফুলের সাজি ও কমণ্ডলু হাতে পূজারীকে নেমে আসতে দেখা গেল। ওদের দুজনের দিকে তাকিয়ে নালার দিকে এগিয়ে গেল পুরোহিত। অলকা বলল, পা চালিয়ে আসুন, এই পাহাড়েই রক্ষাকালী মন্দির। পাহাড়ের গড়ানে পথ ধরে এগিয়ে চলল ওরা দুজনে। একটা বড় চাতালের পেছনে পাহাড়ি গুহা। অঞ্জনের মনে হলো আগে গুহায় বাঘ, ভাল্লুক জাতীয় বুনো জন্তু বাস করত। তাদের বাস্তুহারা করে মন্দির গড়ে উঠেছে। গুহার ভেতর ঢুকতে ভয় করে। বাইরের আলো থেকে এসে আবছা কক্ষের ভেতর প্রথমে কিছুই নজরে আসে না।
মাটির প্রদীপের আবছা আলোর নজরে পড়ে একটা বড় নিকষ কালো শিলাখণ্ড। সেই কালো পাথর কেটে দেবীর মূর্তি দেবার চেষ্টা করা হয়েছে। সিঁদুর টেনে চোখ, মুখ ইত্যাদির আভাস দেবার চেষ্টা করা হয়েছে। দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। গুহা মন্দিরে আসার সময় পথের পাশের গাছ থেকে কিছু বুনো ফুল তুলে এনেছিল ওরা। পাশাপাশি দাঁড়িয়ে দেবীর পায়ের কাছে সেই ফুল অঞ্জলি দিল দুজনে। গুহার আলো ছায়ায় ভয়ঙ্করী দেবীর সামনে গিয়ে দাঁড়িয়ে ওরা কিছুক্ষণ কথা বলতে ভুলে গেল। চলো, অলকার হাত ধরে টানলো অঞ্জন। অন্ধকার গুহা থেকে বাইরে এসে চড়া রোদে চোখ ধাঁধিয়ে গেল। তারপর হাত ধরাধরি করে ওরা পাহাড় থেকে তরতর করে নিচে নামলো। নালা পার হলো। এক ছুটে অনেকটা পথ পার হয়ে হাঁপাতে লাগলো অলকা। নালার অপর পারে একটা পাথরের চাইয়ের উপর হাত পা ছড়িয়ে চোখ বুজিয়ে শুয়ে পড়ল অলকা। ওর কপালে চুলের গোড়ায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঝুটো হীরের নাকছাবি রোদে ঝলমল করছে। বনের বাতাসে উঠছে সবুজ শাড়ির আঁচল, মাথায় এলো চুল। গাছের ডালে একটা কোকিল অনেকক্ষণ ধরে ডেকে সাড়া হচ্ছে। অলকার পাশে বসে অঞ্জন হাসি হাসি মুখে জিজ্ঞেস করল, দেবীর কাছে কি বর চাইলে শুনি? অলকা চোখ না খুলেই বলল, বলবো না। বেশ, বলো না। অন্যদিকে মুখ ফেরালো অঞ্জন। অঞ্জনের কোলে মুখ রেখে অলকা হাসল। দেবীর কাছে বর চেয়ে কারুকে বলতে নেই। মাথার উপর সূর্যের দিকে তাকিয়ে ধর্মর করে উঠে বসলো অলকা। এই অঞ্জনদা, চলুন চলুন, অনেক বেলা হয়ে গেছে। পথ চলতে চলতে অঞ্জন বলল, অলকা, আমি কি বর চেয়েছি জানতে চাইলে না? বলুন, কি বর চেয়েছেন? অলকার কালো চোখে আলো জ্বলে উঠল। বলবো কেন? শুনতে আমার ভারী বয়ে গেছে। হনহন করে এগিয়ে চলল অলকা। মাথার উপরে সূর্য, বনের নিচে রোদের আলো ছায়ার বিচিত্র আলপনা। বাড়ি ফেরার ব্যস্ততায় অলকা জোরে পা চালিয়েছে। একটা অন্ধকার ঝোপের পাশে চোখ আটকে গেল অঞ্জনের। কালো ঝোপের মতো কি যেন একটা নড়াচড়া করছে। একটা কালো ভালুক। এই অলকা, চাপা গলায় ডাকলো অঞ্জন। অলকা তখন সামনে কিছুটা এগিয়ে গেছে। অঞ্জনের ডাক শুনে থমকে দাঁড়িয়েছে। কেন, কি হয়েছে? তোমার ডান দিকে ভালুক। অলকাও ততক্ষণ দেখতে পেয়েছে ভালুকটাকে। পেছনে ছুটে এসে অঞ্জনের পাশে। অলকার দু চোখে আতঙ্ক। ভালুকটাও দেখতে পেয়েছে ওদের দুজনকে। মানুষের মতো দুপায়ে উঠে দাঁড়িয়েছে। পায়ে পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। এবার বোধহয় ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে। অঞ্জন শুনেছে ভালুকেরা অনেক সময় বিনা প্ররোচনাতেও মানুষের উপর হামলা করে। ধারালো নখে ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে দেয় মানুষের দেহ। হাত দশেক দূরে দাঁড়ালো ভালুকটা। এইবার ছুটে আসবে। ভালুকটা আরও কাছে এগিয়ে এলো। ঘনিয়ে আসছে চরম বিপদ। অলকার দু চোখে ভয়ার্ত দৃষ্টি। ভালুকটার দিকে সভয়ে তাকিয়ে অঞ্জনের কাঁধ চেপে ধরেছে। থরথর করে কাঁপছে ওর সারা দেহ। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। তারপর অঞ্জনের বুকে মূর্ছিত হয়ে পড়ল। অঞ্জন বুঝতে পারছে না কিভাবে হিংস্র জন্তুটার মোকাবেলা করবে। তবে স্থির করে ফেলেছে মরতে হয় দুজনে একসঙ্গে মরবে। কাছে একটা ভাঙা গাছের মোটা ডাল পড়ে রয়েছে। ভালুকটা আরও কাছে এলে ডালটা তুলে নেবে। ভালুকটা কিছুক্ষণ অবাক হয়ে দেখলো ওদের দুজনকে। তারপর পেছনে কয়েক পা গিয়ে দুদ্দার করে ছুটে গেল জঙ্গলের আড়ালে। অলকা, এই অলকা! বুকে চেপে ধরে অলকাকে ঝাঁকুনি দিল অঞ্জন। ভালুক চলে গেছে। দিশা ফিরে পেয়ে অঞ্জনের বুক থেকে মুখ তুলে সলজ্জ হাসি হাসল অলকা। এদিক ওদিক চেয়ে বলল, উফ, কি ভয়ই পেয়েছিলুম। জঙ্গল থেকে ফেরার পথে ফের অনর্গল কথা বলতে বলতে এলো অলকা। কিন্তু সারা পথে অঞ্জন আর কথা বলতে পারল না। এক নবযৌবনার কোমল কবষ্ণ দেহে সুনিবিড় স্পর্শে বিবশ হয়ে গেছে ওর সারা দেহ মন। ওদের ফিরতে দেরি হচ্ছে দেখে স্বর্ণময়ী খুব ভাবনায় পড়েছিলেন। বেলা 12টার পর ফিরতে দেখে নিশ্চিন্ত হলেন। ছুটে এসে অলকার হাত ধরলেন। অঞ্জনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের এত বেলা হলো কেন রে? পথে কোনো বিপদ আপদ হয়নি তো? অঞ্জন বলল, ফেরার পথে জঙ্গলে
সত্যি একটা ভালুক বেরিয়েছিল পিসিমা। হুমা, তাই নাকি? স্বর্ণময়ী দু চোখে আতঙ্কের চিহ্ন। ওদের দুজনের সর্বাঙ্গে দৃষ্টি বুলিয়ে বললেন, ভালুক তোদের কিছু করেনি তো? অঞ্জন হেসে বলল, ভালুক অলকাকে দেখেই ভয় পালিয়ে গেল। বলিস কি? স্বর্ণময়ী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অলকাকে দেখে বনের ভালুক পালিয়ে গেল? হ্যাঁ পিসিমা, অঞ্জন হেসে বলল, ভালুক বোধহয় অলকাকে চিনত। হো হো করে হেসে উঠলেন স্বর্ণময়ী। অঞ্জনের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো অলকা। যাই কাকিমা বলে নিজের বাড়ির দিকে পা বাড়ালো অলকা। সেদিন সারাদিন আর অলকার দেখা নেই। সন্ধ্যের পর চা খাবার নিয়ে এলো অঞ্জনের ঘরে। টেবিলে কাপ প্লেট নামিয়ে দিয়ে অলকা অন্যদিকে তাকিয়ে বলল, কাকিমাকে অমন মিথ্যে করে বললেন কেন? জঙ্গলে ভালুক দেখে ভয় পেয়েছিলুম বলে অমন ঠাট্টা করলেন? যান, আপনার সঙ্গে আর কথাই বলবো না। হেই অলকা, শোনো। কাছে গিয়ে অলকার হাত ধরল অঞ্জন। না, শুনবো না। অলকা চোখ মুছে বলল, আপনি খারাপ, খুব খারাপ। আপনার সঙ্গে আর কথা বলবো না। সিঁড়ির দিকে ছুটে গেল অলকা। অঞ্জন হতবাক। জঙ্গলে যে অলকাকে দেখেছিল, এই অলকা তার থেকে পুরোপুরি আলাদা। এই অলকাকে চেনে না অঞ্জন। অলকার কান্না ভেজা ডাগর কালো চোখ কোনো দিন ভুলতে পারবে না। 3 দিনের ছুটি নিয়ে এসেছিল অঞ্জন। পরের দিন রাত্রেই কলকাতার গাড়ি ধরতে হবে। সকালে স্বর্ণময়ী চা খাবার দিতে আসতে অঞ্জন জিজ্ঞেস করল, অলকা আসেনি পিসিমা? না বাবা। স্বর্ণময়ী একটা ছোট্ট নিঃশ্বাস চেপে বললেন, কাল রাত থেকে ওর জ্বর এসেছে। খবর পেয়ে দেখতে গেলুম। কপালে হাত দিয়ে দেখলুম জ্বরে পুড়ে যাচ্ছে। অঞ্জন বলল, কাল ভালুক দেখে খুব ভয় পেয়েছিল অলকা, তারই তারুষে বোধহয় জ্বর এসেছে। স্বর্ণময়ী বললেন, তুই তো আজ রাত্রেই চলে যাচ্ছিস, বিকেলে একসময় দেখা করে আসিস। অঞ্জন জিজ্ঞেস করল, আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল অলকা? না। স্বর্ণময়ী হেসে বললেন, তোর উপর খুব রেগে রয়েছে, মুখ ভার। কি বলল জানিস? তোমার ভাইপোটা একেবারে যা তা। দোতলায় অঞ্জনের ঘরের জানালার পাশে নুয়ে পড়েছে ফুলে ভরা শিরীষ গাছের ডাল। তার উপর নীল আকাশ, আর একটা জানালার উপরে দেখা যায় রোদে চকচকে নারকেল গাছের দোলায়মান পাতা। বিকেলে অলকাদের বাড়ি গেল অঞ্জন। অলকার বাবা তখন কোথায় বেরিয়েছেন। বাড়ির কাজের লোক অলকার ঘরে নিয়ে গেল। অলকা চোখ বুজে শুয়ে রয়েছে। জানালা দিয়ে পড়ন্ত বেলার আলো এসে পড়েছে বিছানায় অলকার শুকনো মুখে। কপাল থেকে শুকনো খুচরো চুল অলকার কপালে ছড়িয়ে পড়েছে। একদণ্ড যে অলকা স্থির হয়ে বসতে পারে না, সেই অলকার এমন রূপ আর দেখেনি অঞ্জন। কাজের লোক বলে গেল, ও বাড়ির দাদাবাবু এসেছে গো দিদিমণি। অলকা চোখ বুজিয়ে জানালার দিকে পাশ ফিরে শুল। অঞ্জন হাসল। তোমাকে দেখতে এলুম অলকা। আমাকে আবার দেখার কি আছে? বসতে বললে না? না বললে বুঝি বসবেন না? বসুন। বসে কি করব? তুমি তো কথাই বলবে না। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আজ সন্ধ্যের পর কলকাতায় ফিরে যাচ্ছি। অন্যদিকে মুখ রুখে অলকা বলল, যাবেন তো আমাকে বলতে এসেছেন কেন? আর কোনোদিন বলতে আসবো না। অঞ্জন হেসে বলল, অনেক জ্বালিয়ে গেলাম, কিছু মনে করো না। অলকা এবারেও কোনো কথা বলল না। অলকার কপালে হাত রেখে বলল অঞ্জন, তোমার জ্বর বোধহয় বেড়েছে। আপনার তাতে কি? বলতে বলতে এবার ঝরঝর করে কেঁদে ফেলল অলকা। অলকার বাবা বাড়ি ছিলেন না। অঞ্জন স্বর্ণময়ীকে জানাতে তিনি ছুটে এলেন। জ্বর বাড়ার কথা শুনে ডাক্তারকে কল দিলেন। রাত্রে চলে যাবার আগে আর অলকার সঙ্গে দেখা হয়নি অঞ্জনের। জানতে পারেনি অলকা কেমন আছে। কদিন খুব অন্যমনস্ক হয়েছিল। অঞ্জন ফিরে আসার হপ্তাখানেক পরই স্বর্ণময়ী এলেন কলকাতায় দাদার বাড়ি বেড়াতে। অনেক দিন পর বোনকে দেখে খুব আদর যত্ন করলেন অঞ্জনের বাবা অ্যাডভোকেট সুধাংশু রায়। স্বর্ণময়ীর সঙ্গে দেখা হলো অঞ্জনের। অলকা কেমন আছে জানতে ইচ্ছে থাকলেও জিজ্ঞেস করতে পারল না। স্বর্ণময়ী একান্তে হেসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, অলকাকে তোর কেমন মনে হলো?
স্বর্ণময়ীর উদ্দেশ্য না বুঝেই অঞ্জন পাল্টা হেসে বলল, খুব বাজে মেয়ে। অলকা বাজে মেয়ে? সে তো জানি। স্বর্ণময়ী ঠোঁট চাপলেন। তোর কেমন লেগেছে? অঞ্জন এবার হেসে ফেলে বলল, জানি না পিসিমা। স্বর্ণময়ী বললেন, তোর বাবার কাছে তাহলে কথা পারি? সেদিন অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি অঞ্জনের চোখে। অলকা তার হবে? সত্যি তার জীবনে আসবে? অঞ্জনের মা নেই, বিয়ের কথা কেউ বলেনি, বিয়ের কথা কোনোদিন ভাবেনি। ডাক্তারি পাশ করার পর অঞ্জন তখন প্র্যাকটিসের কথা ভাবছে, সেই সঙ্গে ভালো চাকরিরও চেষ্টা করছে। এক নবযৌবনার কোমল স্পর্শ তার রক্তে ঢেউ তুলে দিয়েছে। তাকে একান্তে নিভৃতে পাবার স্বপ্ন দেখছে। ফুলশয্যার ফুলে ছাওয়া সুগন্ধি শয্যায় অলকার মিষ্টি মুখখানা বুকে নিয়ে বলবে, ফিরে আসার দিন তো ভালো করে কথা বলনি, এবার? অলকা তার বুকে মুখ রেখে সলজ্জ হাসবে, তারপর তার গলা জড়িয়ে মুখ তুলে ডাগর কালো চোখে বলবে, আমার মতো একটা বাজে মেয়েকে বিয়ে করলে কেন? অলকার ঠোঁটে ঠোঁট রেখে অঞ্জন বলবে, এই জন্যে। সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছিল অঞ্জনের। উঠে দেখল ওর পিসিমার মুখ ভারী। অঞ্জন জিজ্ঞেস করল, পিসিমা, অনেকদিন পর কলকাতায় এলে, কিছুদিন থাকছো তো? স্বর্ণময়ী মুখ গম্ভীর করে বললেন, হপ্তাখানিক থাকবো বলেই তো এসেছিলুম। থাকবো না রে, আজ দুপুরেই গাড়িতে করে ফিরে যাব। কেন, কি হলো? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো অঞ্জন। না, সে তোকে বলে আর কি হবে। আহা বলোই না, পিসিমাকে জড়িয়ে ধরল অঞ্জন। বড় নিঃশ্বাস ছেড়ে স্বর্ণময়ী বললেন, মা মরা মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল রে। আমাকে মায়ের মতো ভালোবাসে। কার কথা বলছো? অলকা। অলকার কথা বলছি। বড় মিষ্টি মেয়েটা। ভেবেছিলুম তোর সঙ্গে বিয়ে দিয়ে আমাদের ঘরে ওকে চিরদিন বেঁধে রাখবো, তার হলো না। বাবা কি বললেন? পিসিমাকে ছেড়ে দিয়ে সরে বসলো অঞ্জন। তোর বাবার কোন এক অ্যাডভোকেট বন্ধুর মেয়ের সঙ্গে নাকি তোর বিয়ের কথা বলে রেখেছেন। তারা তোকে খরচ দিয়ে বিদেশে পাঠাবেন। কিছুক্ষণ কথা বলতে ভুলে গিয়েছিল অঞ্জন। তারপর হঠাৎ পিসিমার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, আমি যদি অলকাকে বিয়ে করি? না বাবা, তা হয় না। স্বর্ণময়ী ভয় পেয়েছিলেন। বলেছিলেন, তোর বাবার অমতে আমি কিছু করতে চাই না। তুই আমাদের ওখানে যাবার পর পাশের বাড়ির অলকার সঙ্গে তোর বিয়ের কথা পেরেছি বলে তোর বাবা এমনিতেই আমাকে দুষছেন। আমি নাকি আগে থাকতে মতলব করে তোর সঙ্গে অলকার বিয়ে দেবার চেষ্টা করছি। স্বর্ণময়ী চোখ মুছে বলেছিলেন, আমার মাথার দিব্যি, আমার ওখানে আর যাবি না। সেদিন দুপুরেই স্বর্ণময়ী ফিরে গেলেন। না, বাবার অমতে অঞ্জন কিছুই করেনি। একটা নামি ফার্মের মেডিকেল অফিসার সে। তবে ওর বাবার বন্ধুর টাকায় বিদেশে ডিগ্রি নিতে যায়নি। পোস্টিং নিয়ে চলে গেছিল ব্যাঙ্গালোরে। 3 বছরে অলকার মুখটাও ভালো করে মনে করতে পারে না। তবু তাকে মন থেকে মুছতে পারেনি অঞ্জন। এতদিন পর অলকাকে কেমন দেখতে হয়েছে জানার দুরন্ত বাসনায় পানশিলিতে এসেছে অঞ্জন। 5 দিনের ছুটি। পিসিমাকে জানাতে পারেনি আগে। এসে দেখল পিসিমা বাড়ি নেই, হয়তো কালই ফিরবেন। কিন্তু পিসিমা ছাড়া যাকে দেখার বাসনা দুরন্ত হয়ে উঠেছে সে অলকা। কিন্তু অলকা কই? সারা বিকেল তাকে দেখতে পেল না। নদীর পাড় থেকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এলো অঞ্জন। না, অলকা এলো না। পিসিমা নেই বলেই কি অলকা আসছে না? এই 3 বছর অলকার কোনো খবরই পায়নি অঞ্জন। তাহলে কি অলকার বিয়ে হয়ে গেছে? কে জানে, এই পাড়া ছেড়ে হয়তো চলেই গেছে অলকার বাবা। বামুন মাকে কিছু জিজ্ঞেস করা যায় না। তবু অঞ্জনের মন বলছে অলকার সঙ্গে একবার দেখা হবেই, নিশ্চয়ই হবে। বামুন মা চা জলখাবার দিয়ে গেল। পাখির কলকাকলি হারিয়ে গেল। ঝিঝির প্রবল ডাক হয়ে উঠল। ঘনিয়ে এলো অন্ধকার রাত। না, অলকার সঙ্গে বোধহয় আর দেখা হলো না। মিথ্যে আশা নিয়ে এসেছি। সারাদিনের ঘোরাঘুরিতে শরীর বেশ ক্লান্ত হয়েছিল।
বিছানায় আর হয়ে একটা রহস্য উপন্যাস খুলে বসলো অঞ্জন, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। মনে পড়ল এই ঘরে অলকার সঙ্গে কতবার দেখা হয়েছে। অলকার হাসি এখনো অঞ্জনের কানে লেগে রয়েছে। বারান্দায় কার যেন পায়ের শব্দ এগিয়ে আসছে। আরে অঞ্জনদা, কখন এলেন? দরজায় এসে দাঁড়িয়েছে অলকা। অঞ্জনের হৃৎপিণ্ড আছড়ে পড়ল। সত্যি অলকা এসে দাঁড়িয়েছে তার সামনে, যাকে দেখার দুরন্ত বাসনায় সে দক্ষিণ ভারত থেকে এত দূরে ছুটে এসেছে। অলকার পরনে তাঁতের লাল শাড়ি, দীর্ঘ বেনিমুলে রজনীগন্ধার মালার সুবাস ছড়াচ্ছে সন্ধ্যার বাতাসে। কানের দুলে হীরের নাক ছাবিতে বিদ্যুতের আলো নাচছে। ছোট কপালে কুমকুমের লাল টিপ। আমাকে ডেকে পাঠাননি কেন? হেসে উঠল অলকা। সেতারের সবকটা তার যেন একসঙ্গে বেজে উঠল। এসো অলকা। হাসি মুখে বিছানায় বসলো অঞ্জন। চা খেয়েছেন? খেয়েছি। আর এক কাপ খাবেন? আপনি একদিন বলেছিলেন আমার হাতে তৈরি চায়ে চিনি লাগে না। চায়ের চাইতে তোমার সঙ্গে এখন গল্প করতে ইচ্ছে করছে। বসো। হাসি মুখে অঞ্জনের বিছানার সামনের চেয়ারে বসলো অলকা। ঠোঁট টিপে হেসে বলল, দুষ্টুমি করবেন না কিন্তু। অলকার কথায় মনে ঘা খেলো অঞ্জন। অলকা কি করে ভাবলো তার সঙ্গে সে দুষ্টুমি করবে? নির্জর অরণ্যে অলকাকে একা পেয়েও অশালীন কিছু সে করেনি। অলকার দিকে তাকিয়ে অঞ্জন দেখল 3 বছরে অলকা অনেক বদলেছে। পুরন্ত যৌবনে মুখ আরো ভারী হয়েছে, আরো ফর্সা, আরো সুন্দরী হয়েছে। সেই সঙ্গে প্রথম যৌবনের সলজ্জতা হারিয়ে এখন সে প্রগল্ভা। চেয়ারে বসে অভিমানে হাসল অলকা। বলল, আমার কথা তো একেবারে ভুলেই গেছেন। ভুলে গেলে কি ফের আসি? পাল্টা প্রশ্ন করল অঞ্জন। কেমন আছো বলো? ভালো, খুব ভালো। অঞ্জনের চোখে চোখ রেখে হাসল অলকা। আপনি কেমন আছেন? ভালো। ভালো সাথে দেখতেই পাচ্ছি। কি করে বুঝলে? আগের চাইতে মুটিয়েছেন। গালে টোল খেলিয়ে অলকা হাসল। একা এলেন যে বড়। তুমি কি আশা করেছিলে জোরে আসবো? ও মা, সে কি এখনো বিয়ে করেননি? অঞ্জনের দিকে অবাক চোখে তাকালো অলকা। কাকিমার কাছে শুনেছিলাম মস্ত বড় লোকের মেয়ের সঙ্গে আপনার। অলকা, 3 বছর আগে জঙ্গলের পথে গুহা মন্দিরে যাবার কথা মনে আছে? চেয়ার ছেড়ে পালঙ্কে অঞ্জনের পাশে উঠে এলো অলকা। পা দুলিয়ে বলল, মনে আছে অঞ্জনদা। সব কথা কি সবসময় ভোলা যায়? দেবীর কাছে তুমি কি বর চেয়েছিলে সেদিন বলনি। হঠাৎ মুখের সমস্ত আলো যেন নিভে গেল অলকার। একটা ছোট নিঃশ্বাস চেপে বলল, সে আর কোনোদিন বলা যাবে না অঞ্জনদা। নিজের কোলের ওপর রাখা হাত দুটো দিকে তাকিয়ে অলকা মৃদুকণ্ঠে বলল, আপনাকে আরেকটিবার দেখার জন্য মনটা যে কি উথাল পাথাল করত। অঞ্জন কি করে বোঝাবে অলকাকে না পেয়ে তার জীবন কতটা শূন্য হয়ে গেছে। অলকা তার বুকের গভীরে বেদনার জায়গায় ঘা দিয়েছে। অলকাকে ছেড়ে সে আর একটা দিনও থাকতে পারবে না। যেদিক থেকে যত বাধাই আসুক, অলকাকে সে এবার তার ঘরে আনবেই। অঞ্জনের আরো কাছে, একেবারে বুকের কাছে সরে এলো অলকা। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে অঞ্জনদা। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে আসবো। দরজা খুলে রেখো। অলকা চলে গেল। বুকের ধুকপুকুনি বেড়ে গেল অঞ্জনের। অলকা সত্যি কি আসবে রাত দুপুরে? আসবে অভিসারিকার সাজে? কিভাবে তাকে বরণ করবে অঞ্জন? নিশুতি রাতে অভিসারিকার বেশে অলকা সত্যিই যদি ঝাঁপিয়ে পড়ে তার বুকে, কি করবে অঞ্জন? তাকে বুকের মধ্যে দোলে পিষে ফেলবে, নাকি তাকে কাছেই আসতে দেবে না? অঞ্জন একটা কুমারী মেয়েকে নষ্ট করেছে। জানাজানি হলে পিসিমার কাছে অঞ্জন আর কোনো দিন মুখ দেখাতে পারবে না। কান মাথা গরম হয়ে উঠল অঞ্জনের। রাত্রে ভালো করে খেতে পারল না। কি করবে অঞ্জন? এই রাতেই কি পিসিমার বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাবে?
কিন্তু কোথায় যাবে অন্ধকার রাতে? তার চাইতে বরং দরজা বন্ধ করে শোবে অঞ্জন, অলকাকে ফিরিয়ে দেবে। রাত বাড়তে বাড়তে মাঝরাত একসময় পার হয়ে গেল। কোথায় অলকা? জমাটি অন্ধকারের মতো কালো কালো তাল, নারকেল, আম, জাম, কাঁঠাল গাছের মাথায় অজস্র জোনাকি জ্বলতে লাগলো। অন্ধকার আকাশে অসংখ্য নক্ষত্র নিঃশব্দে দপদপ করতে লাগলো। মাঝে মাঝে শোনা গেল ঝোড়ো বাতাসের হাহাকার। কোথায় অলকা? তাকে বাজিয়ে দেখার জন্য কি অলকা মিথ্যে বলে গেছে? বিছানায় শোবার উদ্যোগ করল অঞ্জন। অঞ্জনদা, হ্যাঁ অঞ্জনদা। দক্ষিণের জানালায় অলকার চাপা গলা শোনা গেল। বামুনমা জেগেছিল বলে আসতে দেরি হয়ে গেল। অঞ্জনের বুকে ভারী হাতুড়ির ঘা পড়ল। তার হাত পা যেন অবশ হয়ে গেছে। অঞ্জনদা, ঘুমিয়ে পড়েছ নাকি? তাড়া দিল অলকা। তারপর ফিসফিস করে বলল, আহ, দরজা খুলবে তো, কেউ দেখে ফেলবে। জানালার ধারে গিয়ে দাঁড়ালো অঞ্জন। শক্ত গলায় বলল, তুমি ফিরে যাও অলকা, এত রাতে কেউ দেখে ফেললে খুব খারাপ হবে। চাপা গলায় হাসলো অলকা। কার খারাপ হবে অঞ্জনদা, আমার না তোমার? দুজনেরই। ভয় নেই, কেউ জানবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। না অলকা, ফিরে যাও। দেখো কেমন সেজে এসেছি, শুধু তোমার জন্য সেজেছি, তোমাকে কাছে পাবো বলে। অঞ্জন দেখল সত্যি সন্ধ্যার চাইতে আরো সুন্দর করে সেজেছে অলকা। পরনে রক্তরাঙা বেনারসি, মাথার গলায় বাহুতে ফুলের সাজ, চোখে কাজল, আগুন রাঙা ঠোঁট কামনায় মদির। রাঙা ঠোঁটে হাসলো অলকা। আমি জানতুম তোমাকে একদিন কাছে পাবই, খুব কাছে। অলকা, এখনো সময় আছে, ফিরে যাও। না, যাব না, কিছুতেই না। একটা রাত তোমার কাছে থাকতে দাও অঞ্জনদা। অলকার কণ্ঠে করুণ মিনতি। শুধু একটা রাত, আর কোনো দিন তোমাকে জ্বালাতন করব না। জানালা বন্ধ করে প্রবল আক্ষেপে নিজেকে সম্বরণ করল অঞ্জন। বন্ধ জানালার ওদিক থেকে শোনা গেল অলকার অস্ফুট কান্না। অঞ্জনদা, অঞ্জনদা, আমাকে ফিরিয়ে দিও না অঞ্জনদা। বন্ধ জানালার ওপারে অলকার কান্না শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়েছিল অঞ্জন। ঘুম ভাঙল অনেক বেলায় পিসিমার ডাকে। কি রে অঞ্জু, কেমন আছিস? একটা খবর দিয়ে তো আসতে হয়। বাড়ি থাকতুম, সকালে ফিরে এসে বামুনের মার কাছে শুনলাম তুই কাল এসেছিস। হঠাৎ কদিন ছুটি পেয়ে গেলুম। অঞ্জন হাসলো। ভাবলুম পিসিমাকে দেখে আসি। তবু ভালো, অত দূরে গিয়েও পিসিকে মনে রেখেছিস। যা, হাত মুখ ধুয়ে আয়, চা এনেছি। যাই, জেলেকে খবর দিই পুকুরে জাল ফেলবে। দুপুরে খেতে বসে অঞ্জন হেসে জিজ্ঞেস করলো, তোমার অলকাকে দেখতে পাচ্ছি না? একটা বড় নিঃশ্বাস ফেলে স্বর্ণময়ী বললেন, অলকাকে আর কোথায় দেখবি? গত বছর 3 দিনের জ্বরে, ডাক্তার বলল মেনিনজাইটিস নাকি। বড় বড় ডাক্তার এনেও কিছু করা গেল না রে। আঁচলের খুঁটে চোখ মুছে স্বর্ণময়ী বললেন, বড় ভালো মেয়ে ছিল রে অলকা, আমার বুকটা একেবারে খালি করে দিয়ে গেছে। অঞ্জনের কাছে পায়েসের বাটি এগিয়ে দিয়ে বললেন, মুখে কিছু না বললেও দেখে বুঝতে পারতুম অলকা তোর কথা একদিনের জন্যেও ভুলতে পারেনি। অঞ্জনের গলার ভেতর একটা শক্ত দলা পাকিয়ে গেল। বুকের ভেতর টনটন করে উঠল। হাসবার চেষ্টা করে বললেন, শরীরটা ভালো নেই, কিছু খেতে ভালো লাগছে না পিসিমা। স্বর্ণময়ী আবার চোখের জল মুছলেন। নমস্কার।